উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিরোধী দলের। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। দেশে আসা মাত্রই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পরিবার ও 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। অন্তর্বর্তী সরকারের সময় সন্দেহজনক লেনদেন দ্বিগুণ। বৈরী আবহাওয়ায় পরীক্ষা না দিতে পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের সাথে দিতে পারবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ। বিভিন্ন সংস্থার সমন্বয়ের জটিলতা কাটাতে সিটি কর্পোরেশনকে নগর সরকারে রূপান্তরের চিন্তা। ঢাকাকে বাসযোগ্য নগরী করতে ঐক্যের আহ্বান ফখরুলের। উগ্রবাদ এবং চরমপন্থাকে সরকার প্রশ্রয় দেবে না, সংসদে দৃঢ় কণ্ঠে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এজন্য বিরোধী দলের সব ধরনের সহযোগিতা চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাঙ্ক্ষিত সংসদে একটি জনবান্ধব বাজেট হয়েছে। বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযোদ্ধাদের যেমন ঋণ শোধ করা হচ্ছে, তেমনি 17 বছর ধরে যেসব রাজনৈতিক নেতারা নিগৃহীত হয়েছেন তাদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে 13 লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড এবং ইমামদের সম্মানী কার্ড, এসব কার্ডের সুবিধা একটি ইউনিভার্সাল কার্ডের আওতায় আনা হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার উদ্যোগের কথাও জানান সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। দুর্নীতিবাজদের হাতকড়া পরাতে সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় দুর্নীতির পৃষ্ঠপোষক যদি সংসদ না হন, তাহলে দুর্নীতিকে বাংলাদেশ থেকে কান ধরে বিদায় করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। ঢাকার জলাবদ্ধতা জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘস্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে একটি কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সংসদে অভিযোগ তোলেন বিরোধী দলের নেতা। সংসদের কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুসারে বিষয়টি টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত। শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টে অর্থ বিল পাশ করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্টখাটো স্থাপনা হলেও উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে, পদ নষ্ট হয়, মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। স্কুল থেকে নীতি, নৈতিকতা আর মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠলেই দেশ এগিয়ে যাবে, এমনটা বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সহায়তাও চাইলেন তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে একযোগে দেশের 65,000 স্কুলে 2 লাখ গাছের চারা রোপণ করা হয়। এরপর প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ উপস্থাপন সহ স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল অনুষ্ঠানে ক্রীড়া সংস্কৃতি বিষয়ভিত্তিক কুইজ সহ 21 ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এছাড়া ব্যক্তি পর্যায়ে 15 এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2 ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক বক্তব্যে প্রাথমিক শিক্ষা নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। ছোটদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ক্রীড়া সংস্কৃতিতে জোর দেন সরকার প্রধান। বলেন, ছোট থেকেই নীতি নৈতিকতা নিয়ে বড় হতে হবে। এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নতুন প্রজন্মকে এই বোধে উদ্বুদ্ধ করতে হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাহী আদেশে নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে বিচারিক প্রক্রিয়ায়, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। অনেকে বলছে মোর্দা কাফন পুড়ে কথা বলছে, সেটা জায়েজ নাই। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। বাড়তে পারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের সংখ্যা, এ বিষয়ে চলছে তদন্ত, একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। এছাড়া জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর বলেন, শহীদদের সবার পরিচয় বের করে তাদের হত্যার বিচার নিশ্চিত করা হবে। যে আমরা ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে, এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্যে আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের 11টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের মোট ৭৪,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে ১৯,০০০ কোটি টাকাই ফ্রিজ করা হয়েছে দেশের বাইরে। আর ২০২৪-২৫ অর্থ বছরে শনাক্ত হয়েছে ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন, যা তার আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এসব লেনদেনের সিংহভাগ ব্যাংকিং খাতে। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর রিপোর্টে। দেশের আর্থিক খাতে বাড়ছে অপরাধের পরিধি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর বার্ষিক সভায় প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের রেকর্ড ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে, যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। অর্থ পাচার এবং দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে আইনি তৎপরতাও বেড়েছে। এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ৯৮টি মামলা। এর মধ্যে ৯টি মামলায় অভিযোগপত্র দাখিল এবং 4টি মামলার রায় হয়েছে। প্রতিবেদনে বড় ধাক্কা মিলেছে সম্পদ জব্দের তথ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের 11টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের মোট ৭৪,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে ১৯,০০০ কোটি টাকাই ফ্রিজ করা হয়েছে দেশের বাইরে। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। আমাদের এই পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। সংস্থাটির প্রধানের আশা, আন্তর্জাতিক প্রক্রিয়ায় পাচার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ দেশের অর্থনীতিতে ফিরিয়ে আনতে চলতি বছরের শেষ নাগাদ মিলবে বড় সুসংবাদ। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আশা করা যায় যে এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না বলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তো বা সিভিল প্রসিডিংসের মাধ্যমে হয়তো আমাদের কিছু পুনরুদ্ধার হবে। পাচার করা অর্থ ফেরাতে 180 দেশের সাথে BFIU এর সমঝোতা রয়েছে, আর MLA চুক্তি হয়েছে 2 দেশের সাথে। তবে পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল এবং সময়সাপেক্ষ। 2টা দেশের সাথে আমাদের MLA চূড়ান্ত পর্যায়ে আছে। রিফাত তাসনোভা, DBC নিউজ, ঢাকা। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি UPVC পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বৈরী আবহাওয়ার কারণে যারা HSC পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দিতে পারবেন। জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান SSC ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয় অভিমুখে তাদের লং মার্চ আটকে দেয় পুলিশ। দুপুরের রাজধানীর উত্তরায় BNS সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় আবারও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই সোমবার SSC পরীক্ষা নেয়ার প্রতিবাদ ও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাজপথে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দাবি জানায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের। এদিন পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করি। একই দাবিতে বুধবারও সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব সহ বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমরা দেখাই দিব আমরা পারবেন মুরগি না অন্য কিছু। এই পারবেন মুরগিদের জন্যই উনি আজকে দেশের মন্ত্রী হয়েছে। নেক্সট এক্সামগুলোতে ইভেন পরবর্তী বছরগুলোতে যাতে এরকম প্রবলেমগুলো আমাদের আর ফেস করতে না হয়, আমাদের অ্যাড্রেস করতে না হয়, এই জন্য তার কাছে আমাদের এই দাবি। বিগত 6 বছরের বোর্ড প্যাটার্নই আসছে, আনকমন কিছু আসে নাই। সবারই পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে। রাজধানীর উত্তরায় BNS সেন্টারের সামনে সড়কে অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে বিকেল 4টার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা তো নকল করার জন্য
এক্সাম হলে যাই নাই, আমরা বোর্ড পরীক্ষা দিচ্ছি এখানে, আমার প্রশ্ন আসে নাই, পুরো টেস্ট পেপার আমরা ছন্ন বিচ্ছন্ন করে আসছি, তাও কোনো প্রশ্ন ওইরকম ভাবে কমন পড়ে নাই। বিকেল 3:30টার পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ আটকে দেয় শিক্ষার্থীদের। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বেলা 3টার দিকে চট্টগ্রাম নগরীর 2 নং গেট এলাকায় সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীরা। সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর মান যেন একটু সহজ করে হয়, সবকিছু প্রপারলি, আর আমাদের যে খাতা আছে পরীক্ষার খাতাগুলো এগুলো যেন ভালোভাবে মূল্যায়ন করা। পরীক্ষা কঠিন হচ্ছে সেটা নিয়ে সমস্যা, কিন্তু আমাদের কথা একটাই, জানি মানানসইভাবে আমাদের উত্তরপত্রটা দেখা হোক, আমরা জানি সঠিকভাবে উত্তরপত্রের যে মূল্যায়নটা সেটা যেন আমরা পাই। একই দাবিতে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থীরা। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, ভোলা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ বিভিন্ন দাবি জানান শিক্ষার্থীরা। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পরিচ্ছন্ন নগরের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে সমন্বয়ের জটিলতা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনকে নগর সরকারে রূপান্তরের উদ্যোগ নিতে চায় সরকার। রাজধানীতে এক সেমিনারে প্রধানমন্ত্রীর এমন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বাসযোগ্য নগরী করতে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নগরের বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যান্য অংশীজনরা। উঠে আসে রাজধানীর বিভিন্ন সমস্যা ও এর সমাধানের উপায়। এই নগরীকে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে আমাদেরকে একটু সময় নিতেই হবে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগর ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আসলে সিটি প্রশাসকের কাছে কি সব ডিপার্টমেন্ট রয়েছে? ওনার অধীনস্থ সব ডিপার্টমেন্ট নাই। এই জন্য বাংলাদেশে দীর্ঘদিনের একটি দাবি রয়েছে সিটি গভর্নমেন্ট করা। সিটি গভর্নমেন্ট যদি সিটি কর্পোরেশনে হয় এবং এই সমস্ত অধিদপ্তর বিভাগগুলি বা সংস্থা বা দপ্তরগুলি যদি আমরা সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দিতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি 100% সমস্যার সমাধান না হলেও আমাদের 70 থেকে 80% সমস্যার সমাধান হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাইলেই ঢাকাকে রাতারাতি বদলানো সম্ভব নয়। নগর পরিচ্ছন্ন করতে জোর দেন দলমতের বাইরে গিয়ে একসাথে কাজ করার ওপর। আমরা যে নিয়মটা ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধেই অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা আছে। গত 11 জুলাই একটি বিদেশি নম্বর থেকে ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠান ডিডিএনের মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন 2 কোটি আর প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। এর দুদিন পর নগরীর বাকুলিয়ায় প্রতিষ্ঠানটিতে 20 থেকে 25 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। লুট করা হয় 35 লাখ টাকা। ডিবির একটা চৌকস টিম আমাদের দেখছেন যে আমরা এক্সেস রোডে আমরা ব্যাপকভাবে এস ড্রাইভের সময় করেছি, এখনো করছি, এবং কিশোর গ্যাংয়ের বিপরীতে তো জিরো টলারেন্স। কিশোর গ্যাং আমরা যেখানে পাচ্ছি সেখানেই আমরা অ্যারেস্ট করতেছি। কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউ চলছে। খুলনার সোনাডাঙ্গা এলাকার জোড়া খুন মামলায় 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার সোনাডাঙ্গা এলাকার হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু হত্যা মামলায় 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এর রায় দেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া হত্যা মামলায় 2 আসামি মৃত্যুদণ্ডে এবং 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এর রায় দেন। জমি সংক্রান্ত বিরোধে 2013 সালে ভালুকা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া পিন্টুকে হত্যা করা হয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর প্রস্তাবিত 20% টোলের প্রস্তাব থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যালে তিনি কথা জানান। তবে একই সাথে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুশেহর সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে তেহরান দাবি করেছে তারা বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন ইরান আলোচনায় না ফিরলে সামরিক অভিযান চলতে থাকবে এবং প্রয়োজনে আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।